আপনার নাম ইমন ভট্টাচার্য, রাইট? So give a small introduction about yourself. I am Iman Bhattacharjee. I was born and brought up in Boshirat subdivision of North 24 Parganas district. I did my schooling from Boshirat High School. In 2010, I passed Madhyamik and 12 higher secondary. And after that, I did my graduation and post-graduation from West Bengal State University. After that, through 2019 clerkship examination, I was selected as LDC clerk under Health and Family Welfare Department, and I worked at NRS Medical College for 2 years and 9 months. Then after that, through 2022 WBCS examination, I was selected as subdivisional food controller. Now I am working at Kalimpong subdivision as subdivisional food controller. I love to play guitar and singing. Okay, so currently you are posted in North Bengal. Not Bengal. Yes. So একটা আমাকে অবজারভেশন বলুন তো, বিকজ আপনি প্রিভিয়াসলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করেছেন। হোয়াট কুড বি দ্য পসিবল রিজন যেখানে আমাদের নর্থ বেঙ্গলে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ নট সো মাচ ডেভেলপড অ্যাজ কম্পেয়ার টু দ্য সাদার্ন বেঙ্গল? হ্যাঁ, এটা আমি নিজে গিয়েও কিছুটা দেখেছি যে নর্থ বেঙ্গলে বা কালিম্পংয়ে যাওয়ার পর, যে আমি কলকাতায় যেমন একটা হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা রেডি রয়েছে, যেমন 5টা বা 6টা মেডিকেল কলেজ আমার খুব কাছেই রয়েছে নর্থ 24 পরগনা, কলকাতা বা সাউথ 24 পরগনার মধ্যে। কিন্তু কালিম্পং বা ওইসব যেখানে নর্থ বেঙ্গলের কোনো মেডিকেল কলেজ নেই, সেটা আসতে গেলে প্রায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ যেটা রয়েছে বা একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে, সেখানে অনেকটাই দূর, এবং সেখানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার অতটা ডেভেলপ করেনি। আমার মনে হয় যে গভর্নমেন্ট চেষ্টা চালাচ্ছে বিভিন্ন পৌঁছে যাওয়ার, এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। হোয়াট কুড বি দ্য পসিবল রিজন, মানে কি কি ব্যারিয়ার্স আপনি প্র্যাকটিক্যালি দেখেছেন? প্র্যাকটিক্যালি আমি দেখেছি ওখানকার মানুষ কোনো মানে যে কোনো মানুষ যারা ওখানে চাকরি করছেন বা বসবাস করছেন, তাদের কোনো শরীর খারাপ হলে তাকে লোকাল ডাক্তারকে দেখাতেই হবে, কিন্তু বেস্ট ট্রিটমেন্টটা পেতে গেলে মেডিকেল কলেজেই আমার মনে হয় সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেটা রয়েছে। সেটা আসতে গেলে বা শিলিগুড়িতে আসতে হবে, যেটা প্রায় অনেকটা দূর। প্রায় আমাদের জানি যে কালিম্পংটা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1250 মিটার উচ্চতায়, সেখানে তো প্রায় 3.5 ঘন্টা লেগেই যায়। সেটা তো অনেকটা দূরে। আপনি প্রেজেন্ট যে সার্ভিসে আছেন, আপনি তো নিশ্চয়ই সেখান থেকে অনেক কিছু শিখছেন। তো আমাকে পয়েন্ট ওয়াইজ দুটো বলুন যেটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন ইন ইউর নেক্সট সার্ভিস। যদি আপনি ধরুন এক্সিকিউটিভ বা পুলিশ সার্ভিসে সিলেক্টেড হলেন, আপনার কি কি শিক্ষণীয় বিষয় আছে যেটা আপনি প্রেজেন্ট সার্ভিস থেকে শিখবেন এবং পরবর্তী সার্ভিসে ইমপ্লিমেন্ট করবেন? একটা জিনিস, এই প্রেজেন্ট সার্ভিসে যেমন আমি SCFS হিসেবে রয়েছি, সেখানে সাধারণ মানুষদের বিভিন্ন রেশন দোকান যেগুলো APS গুলো আছে, সেখানে গিয়ে সাধারণ মানুষের যখন রেশন দেওয়া চলছে তখন তাদের মিট করছি। তাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে আমাদের যে হেল্পলাইন নাম্বার, সেখানে কল করতে বলছি, বা আমাদের পার্সোনালি কমপ্লেন যেটা জানানোর জায়গায় আমরা জানাতে বলছি। এই যে পাবলিকদের সাথে ডিল করা বা তাদেরকে জানা, এই বিষয়টা যে বিডিও বা পুলিশ হলে সেখানে এক্সিকিউটিভ সার্ভিসে অনেক বেশি পাবলিক ডিলিং করতে হয়। তার যে প্রাইমারি যে বা একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিং, আমার মনে হয় এখান থেকে হচ্ছে মানুষকে শোনা এবং মানুষকে সঠিক সার্ভিসটা দেওয়া, এবং জানানো যে তোমার জন্য এতটা চাল অ্যালোকেট করা আছে, তোমার এই রেশন কার্ড যদি থাকে এতটা অ্যালোকেট, এই রেশন কার্ড থাকলে এতটা অ্যালোকেট। তোমার মোবাইল সিডিংটা তুমি করো, মোবাইল সিডিং করলে তুমি জানতে পারবে গভর্নমেন্ট তোমার জন্য কতটা অ্যালট করেছে, কতটা সার্ভিস দিচ্ছে। এই যে মানুষের সাথে ডিলিং করা এবং মানুষকে গভর্নমেন্টের সার্ভিস বা মানুষের জন্য কতটা গভর্নমেন্ট ডেডিকেট সেটা জানানো, এই যে শেখাটা আমি এখান থেকে শিখে পরের সার্ভিসে নিয়ে যাব। ওকে, তাহলে সাপোজ করুন আপনি এই যে কালিম্পং এ আছেন, কালিম্পং এরই একটি ব্লকে আপনাকে বিডিও হিসেবে পোস্টেড আপনি হলেন, ঠিক? এরপর আপনি হায়ার অথরিটির কাছ থেকে খবর পেলেন যে ইন দ্য আপকামিং 2 or 3 days এখানে প্রচন্ড একটা
পূর্বাভাস এলো যে বৃষ্টিপাত হতে পারে, সেখানে নদীর জল অলমোস্ট পূর্ণ, যেটা রিসেন্ট আমরা দেখলামও নর্থ বেঙ্গলে ফ্লাড এসছে। হোয়াট কুড বি দ্য পসিবল স্টেপস? পয়েন্ট ওয়াইজ আমাকে বলুন তো, আপনি যখন অ্যাডমিনিস্ট্রেশন হায়ার অফিসিয়ালস আপনাকে ইনফর্ম করলো, আপনি কি কি স্টেপ নেবেন টু প্রোটেক্ট ইউর ব্লকস? প্রথমেই আমার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাকে চালাতেই হবে, সেটা আপনি ওই তো মুহূর্তে অবশ্যই আমার অ্যাওয়ারনেস কাছে প্রথম, প্রোগ্রাম চালাবেন? ওই মানে মুহূর্তে মানুষ প্রথমেই মানুষকে কনসাস করা এবং মানুষকে একটা সেফ জায়গায় নিয়ে আসা, তাদেরকে প্রথমেই আমার সেই কাজটা থাকবে। এবং তার জন্য বেসিক নিডস গুলো যেগুলো দরকার তাদেরকে সেগুলো প্রোভাইড করতে হবে। এবং হায়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা ফুড ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে একটা গুড কোলাবোরেশনে এটাকে সাধারণ মানুষকে বাঁচানোটাই প্রথম আমার মূল লক্ষ্য থাকবে। এবং সেই বাঁচানোর উদ্দেশ্যে আমাকে যে যে স্টেপ গুলো নিতে হবে, যে এই ডিপার্টমেন্টাল কোলাবোরেশন এবং তাদেরকে সেফ সিকিউর জায়গায় তাদেরকে রাখা, তাদের মুখে অন্নের সংস্থান করা, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে আমার কিছু স্টেপ নিতেই হবে সেই সময়, যে পুরনো গাছ যেগুলো অর্ধেক অংশ পড়ে আছে বা যেগুলো আমার ক্ষতি করতে পারে আগাম, সেগুলো প্রোটেকশন এটা আনা, মানে একটা স্টেপ নেওয়া, এগুলো তো করতেই হবে। সাপোজ ধরুন আপনার একটা পাহাড়ি এলাকার একটা পকেটস আছে যেখানে মানুষ কিন্তু খুবই মানে ফ্র্যাজাইল কন্ডিশনে আছে, বহু বছর ধরে তারা এরকম পাহাড়ের ধস থেকে অভ্যস্ত। তাদেরকে আপনি আপনার স্টাফ দিয়ে পাঠালেন যে এই বিল্ডিং এ আপনাদের রিলোকেট করা হচ্ছে, কারণে আমাদের থেকে অফিসিয়ালস থেকে অর্ডার আছে যে আগামী 2-3 দিনে বৃষ্টি হতে পারে, পাহাড়ে ধস নামতে পারে, আপনারা সরে যান। They are very very reluctant because they have already faced such kind of natural calamities, এবং আপনার স্টাফ আপনাকে এসে বললো কোনোভাবেই স্যার এরা সরছে না, এবং আপনি ইন পার্সন সেখানে গেলেন এবং তারা উত্তক্ত হয়ে গেল যে আপনারা বলছেন আমরা সরবো না, আমাদের জিনিসপত্র নিয়ে আমরা বেরোবোই না, আপনারা যা করার করে নিন। হোয়াট মানে আপনি হাউ উইল ইউ ডিল দ্য সিচুয়েশন? এই সমস্ত ক্ষেত্রে মানে এক্সিকিউটিভ, মানে যারা সার্ভিসে আছেন অফিসাররা, মানে বা এবং পুলিশের সাথে গিয়ে তাদেরকে এর ভয়াবহতা সম্পর্কে অনেক বেশি সজাগ করতে হবে। হ্যাঁ, যে ল্যান্ডস্লাইড বা এতদিন যে ঘটনাগুলো ঘটছে সেখানে কত মানুষের মৃত্যু হচ্ছে, এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই সম্পর্কে সচেতনতা সেই সময়টা, ওই যে আপনারা আমি যেমন সুন্দরবন এলাকার কাছেই থাকি, ঝড় বৃষ্টি হলে ব্লক 1 কে দেখেছি যে মাইকিং করছে, আপনারা এখানে ব্যবস্থা করা হয়েছে স্কুলগুলোতে, এইগুলো আমরা দেখতেই পাই। কিন্তু তেমন মানুষকে সচেতন করা মানে সেটা খুব তাড়াতাড়ি করতে হয়, হয়তো সেটা ঝড় আসছে রাত্রিবেলা, সকালবেলাতেই সেই মাইকিংটা করতে হচ্ছে। এক্ষেত্রেও আমাদের মানুষকে পুনরাবৃত্তি, মানে যে কোনো ঘটনার পুনরাবৃত্তি, আর এমনি ল্যান্ডস্লাইড প্রচন্ড হয়, ধস ওখানে প্রচন্ড নামে, সেই জন্য পুরাতন যে ঘটনাগুলো আছে সেগুলো সম্পর্কে তাদের সজাগ করা, এবং সেটা যেন আর একবার না হয় সেইটা সম্পর্কে তাদের ওয়াকিবহল করতে হবে। মানুষের সাথে অনেক বেশি কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করতে হবে, এবং মবের মধ্যেও সেটাকে বোঝানোর চেষ্টাটা আমাদের শেষ চেষ্টা করে যেতে হবে, যে এই ঘটনা ঘটলে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে এবং খুব খারাপ পরিস্থিতির শিকার মানুষ হতে পারে। আমরা এসছি আপনাদের বাঁচাতে, এই বিশ্বাসটা গড়ে তোলাটা আমার মনে হয় চেষ্টা করতে হবে। বেশ, আচ্ছা আমায় বলুন তো শীতলকুচি কোন জেলার ব্লক? কোচবিহার। লাভপুর? লাভপুরটা মনে পড়ছে না। আচ্ছা আমাকে বলুন তো সোনামুখী? ব্লকগুলোর নাম শুনেছি সবই, কিন্তু বর্ধমান না ওইটা একটু সন্দেহ হচ্ছে বা এখন মনে পড়ছে না, তাই তো? মনে পড়ছে না, হ্যাঁ। ওকে, আমাকে লাস্ট একটা জায়গায় বলুন তো, আপনি আজকের নিউজ পেপারটা পড়েছেন? না, এখনো দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, আজকে নিউজ এখন পেপারটা আমাদের দেখিনি। কোন বঙ্গাব্দ চলছে বলতে পারবেন? এটা 1432 মনে হচ্ছে, কিন্তু আমি ঠিক সজাগ নই। আচ্ছা আপনি দেখে নেবেন। আমাকে হুম। আর একটা উত্তর দিন তো, রিসেন্টলি 2025 এ ইকোনমিক্সে নোবেল কোন ফিল্ডে দেওয়া হয়েছে? ইকোনমিক্সে? হুম। না, এই নোবেল গুলো আমাকে এখনো খুব একটা দেখা হয়নি, আমি রেডি করেছি একটা জায়গায়,
কিন্তু আমার Okay. এখনো দেখে উঠতে পারিনি। আচ্ছা, রিসেন্টলি একটা দুটো খুব ওয়েস্ট এশিয়ার একটা ইম্পর্টেন্ট দেশের মধ্যে সিজফায়ার এগ্রিমেন্ট সাইন হয়েছে। কোন দেশটা খুব নিউজে ছিল বলুন তো? সিজফায়ার এর মধ্যে ওয়েস্ট এশিয়াতে, মানে সেখানে কি আপনি আরব ইরানের সাথে কান্ট্রির এরকম? কাছে বলুন। নো, ইসরায়েল, ইসরায়েল আর যে গাজা। গাজা জায়গাটা নিয়ে, হ্যাঁ ওই প্যালেস্টাইন ওখানটাই যতটা আমি আপনি পড়েছিলাম, খুব বেশি প্যালেস্টাইন যে কনফ্লিক্টের বিষয়ে কিছু জানেন? পড়েছিলাম, কিন্তু এখন মানে ওই জায়গাটা নিয়ে ওরা অনেকদিন ধরে দাবি করছে, এরকম একটা পড়াশোনা মানে পড়েছিলাম, কিন্তু এখন ডিটেলস ঠিক এই মুহূর্তে আপনার জানা নেই। আচ্ছা। দেখে, হ্যাঁ আচ্ছা, দেখতে হবে। আমার নেক্সট কোয়েশ্চেন আর একটা জিনিস বলুন তো, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে হুম। এই কথাটা বলা হয় যে দ্য ডিক্লাইনিং ওয়েস্ট বেঙ্গল ইজ এ ভেরি ক্রুশিয়াল অ্যালার্ম ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়া। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যত ডেভেলপ এর মিনিটের নিচে চলে যাবে, সেটা ওভারঅল আমাদের ইন্ডিয়ান ইকোনমিকেও কিন্তু ব্যাকফায়ার করে, রাইট? ওকে, সো এই কথাটা কেন বলা হয়, বাই my question is why West Bengal in particular is so important for India's progress? তো ওয়েস্ট বেঙ্গল এমন একটা লোকেশনে দাঁড়িয়ে আছে যে উত্তরে হিমালয়, মধ্যে গাঙ্গেয় সমভূমি, পশ্চিমে বঙ্গোপসাগর, দক্ষিণে ছোটনাগপুর মালভূমি, তাই একটা প্রাচুর্যে পরিপূর্ণ। সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার প্রোডাকশনে, যদি এগ্রিকালচারাল প্রোডাকশনে, চাল হোক বা অন্যান্য আলু হোক বা বিভিন্ন প্রোডাকশনে এগ্রিকালচারের থেকে, তাহলে আহ সেটা ভারতবর্ষের প্রায় প্রথম কয়েকটা রাজ্যের মধ্যে একটা। এবং এছাড়া এগ্রিকালচারাল প্রোডাক্ট হোক, আহ যেসব কি বলবো মানে ট্যুরিজম হোক, সবকিছুতেই ওয়েস্ট বেঙ্গলের একটা আমাদের একটা জিডিপিতে, ইন্ডিয়া জিডিপিতে একটা অনেকটাই কন্ট্রিবিউশন আছে। এবং জিএসটি তেও বোধহয় আমরা ফিফথ বোধহয় এরকম জিএসটি কালেকশনে। তাই ভারতবর্ষের একটা রেভিনিউতে হোক বা ওভারঅল একটা ডেভেলপমেন্ট জিডিপি, ওয়েস্ট বেঙ্গলের তো একটা বিশাল কন্ট্রিবিউশন আছেই। সেক্ষেত্রে ওয়েস্ট What বেঙ্গল you তো have একটা actually গুরুত্বপূর্ণ said, ভূমিকা। what you are trying to say, it is not actually at par with the data. আমরা যদি ইন্ডিয়ার রেসপেক্টে গভর্নমেন্ট ডেটা দেখি, তাহলে কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল নট অনলি ভেরি মাচ অ্যাফ্লুয়েন্ট, এক নম্বর জিডিপিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অনেক নিচে আছে অ্যাজ কম্পেয়ার টু দ্য আমাদের সাদার্ন স্টেট, ইভেন দ্য গুজরাট, আমাদের কর্ণাটক, তামিলনাড়ু, এগুলো কিন্তু অনেক বেশি ইকোনমিক্যালি ইন্ডিয়াকে বেনিফিট করছে। তো ঠিক আছে, আপনি যে এগ্রিকালচারাল পয়েন্টটা বললেন, আমাকে বলুন তো এগ্রিকালচারের রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল এমন দুটো প্রোডাক্টের নাম বলুন তো যেটা ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি প্রডিউস হয়। একটা হচ্ছে জুট, যেটা আচ্ছা, আমরা জানি, আর রাইস তো ইউপি আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেক বছরই কেউ এক কেউ দু এরকম জায়গায় থাকে প্রোডাকশনে। এছাড়া পটাটোস, এগুলো তো রয়েছে, তিনটেই তো। আচ্ছা, আপনি যখন জুট কথা বললেন, জুট কাল্টিভেশনকে সান স্টেট ইন্ডাস্ট্রির মধ্যে এখন ফেলে দেওয়া হয়, কারণ জুট ইন্ডাস্ট্রি থেকে খুব বেশি গভর্নমেন্ট, বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট আর নট এবল টু মেক ভেরি প্রফিট। কিন্তু এই সিচুয়েশনটা আমরা যদি প্রি পার্টিশন আমরা চলে যাই, আমরা স্বাধীনতা বা অবিভক্ত বাংলাকে যদি দেখি, সেই সময় কিন্তু যে পরিমাণে জুট অবিভক্ত আনডিভাইডেড বেঙ্গলে তৈরি হচ্ছিল, আমরা এখন যদি আফটার পার্টিশন 1947-এ দেখি, জুট ইন্ডাস্ট্রি ম্যাসিভলি ডিক্লাইন করে গেল, কিন্তু স্টিল বাংলাদেশ ইজ প্রোভাইডিং অ্যান্ড প্রডিউসিং ভেরি হাই কোয়ালিটি অফ দ্য জুট। এই ডিসক্রিমিনেশনটা কেন হলো? জুট ইন্ডাস্ট্রির প্রতি একটা মানে অন্যান্য, মানে আমরা যেমন জুটকে রিপ্লেস করেছি বাই প্লাস্টিক প্রোডাক্টস, প্লাস্টিক বা এই ধরনের বিষয়গুলোর বাংলাদেশও উপর করেছে, বাংলাদেশও করেছে। বাংলাদেশে। কিন্তু আমরা সেইভাবে আহ আমাদের একটা পলিসি নিশ্চয়ই প্রয়োজন, যে জুট ইন্ডাস্ট্রিকে, এই যে জুট Yes, ইন্ডাস্ট্রির you যে are একটা actually talking বলা about যায় the ধ্বংস। way forward, right? You are হুম talking হুম হুম about the way forward. My question is, what is the possible reason why?
একটু ভেবে বলুন। আমার মনে হয় এটা আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা এর অনেক বেশি কমে গেছে জুট ইন্ডাস্ট্রি, এবং তাহলে আপনি কিভাবে গ্রহণযোগ্যতা বাড়াবেন? গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন এই প্লাস্টিক পলিউশন বা বিভিন্ন প্লাস্টিক সংক্রান্ত যেসব আমাদের দূষণগুলো হয়, সেই দূষণগুলোকে আমরা মানুষের কাছে যেমন একটা সচেতনতামূলক প্রোগ্রাম চালাতে পারি, তেমনি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এগুলোর মাধ্যমে স্ট্রিক্ট ল ইম্পোজ করে এবং এর প্লাস্টিক বা এই বিষয়গুলোর একটা রেস্ট্রিকশন আনতে পারি এবং স্ট্রিক্ট ফাইন এগুলো এনে বন্ধ করতে পারে, যেটা অলরেডি করছে সবাই, অনেক মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এগুলো করছেই। আর সেখানে আমরা জুট ইন্ডাস্ট্রি কতটা আমাদের পরিবেশকে ক্ষতি করে না সেই সম্পর্কে, জুটের প্রোডাক্ট গুলো সেই সম্পর্কে সচেতনতা এবং গভর্নমেন্টের একটা পলিসি প্রয়োজন, যে আমরা জুট বা প্লাস্টিককে বা যেটা আমাদের পরিবেশের ক্ষতি করে সেটাকে আমরা রিপ্লেস জুট দিয়ে, এবং এই জুটের উপর জুট শিল্পকে ব্যবহার করে আমরা অনেক বেশি আমরা গ্রাম বাংলার আমাদের মায়েদের জুট প্রোডাক্ট, যেটা জুটের উপরে বিভিন্ন কাজ করা, এবং তাদেরকেও একটা আমরা ফাইন্যান্সিয়ালি সেলফ রিলায়েন্ট করতে পারি জুটকে কাজে লাগিয়ে। জুট মানুষও ব্যবহার করুক, আবার আমরা সেলফ রিলায়েন্ট এবং ইকোনমিক্যালি স্ট্রংও হতে পারি এটার মাধ্যমে। ওকে, আচ্ছা, মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ, আপনি আপনার জীবনের বেড়ে ওঠার ক্ষেত্রে বা বড় হয়ে আপনি যেটুখানি অ্যাচিভ করেছেন, আপনার মনে হয় কে আপনার সব থেকে জীবনে অবদান রেখেছেন? এক্ষেত্রে মা বাবা ছাড়া তো আর কেউই, মানে একজনের এই যে নাম বলুন। পড়াশোনাটা মা। আচ্ছা, মা আপনার, আপনি মায়ের থেকে অনেক কিছু শিখেছেন। আমাকে দুটো জিনিস বলুন তো যেটা আপনাকে সারা জীবন ইন্সপায়ার করে যাবেন, এবং আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টে আপনি কি কোয়ালিটি আপনার মা থেকে পেয়েছেন? এটার ক্ষেত্রে 2020 সালে আমি প্রিলিমিনারি পাস করতে পারিনি। 20 সালে, কারণ তার আগে আমি দুবার মেন্স দিয়েছি, 18 এবং 19-এ, এবং সেই সময় কোভিড চলছিল, সম্ভবত 17 বা 16ই সেপ্টেম্বর প্রিলিমস এর রেজাল্ট বেরিয়েছিল, আমি পাস করতে পারিনি। কিন্তু তার আগে ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছিল, সেটা পাস করেছিলাম। কিন্তু 2020-তে আমি সবচেয়ে বেশি পড়াশোনা করেছিলাম মেন্সের জন্য, একটু পদ্ধতি চেঞ্জ করে। কিন্তু এই সময় মা বুঝিয়েছিল যখন ফেল করেছিলাম প্রিলিমসে, যে সারা পৃথিবীর এত লোক মানুষ মারা যাচ্ছে, কাজ পাচ্ছে না, আর তুই এখানে প্রিলিমিনারি পাস করতে পারলি না বলে লাফাচ্ছিস, তুই আবার পরীক্ষা দে, পরের বারটা দেখ কি হয়। এই যে বিষয়টা, মানে তুমি একবার হেরে গেছো মানে এই না যে পরের বার তুমি পারবে না, তোমাকে পরের বারও পরীক্ষা দিতে হবে ওকে, এবং তার জন্য আর প্রিপারেশন নাও। নেক্সট, এটা আমি খুব। আর নেক্সট কোয়ালিটি? আর একটা কোয়ালিটি যেটা শিখেছি হচ্ছে শেষ দিকে ছাড়ো। এটাই, যে তুমি পড়ে যাও, তুমি একদিন সাকসেস পাবেই। আর যারা বেশি তুমি পাচ্ছ না, তার কারণ তোমার প্রিপারেশন সেই লেভেলের হয়নি। তুমি প্রিপারেশন স্ট্রং করো, তারপরে তোমার হবে। এই দুটো জিনিস মা আমাকে শিখিয়েছে অবশ্যই। Okay. Nice interacting with you. Your interview is over. হুম।